Hold me close till I get up. Time is barely on our side. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। আমি ফারহানা ইয়াসমিন রুমি। আমার ডেইলি ব্লগের আজকের ব্লগটি নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আজকে দেখাচ্ছি হলো ওয়াশিং মেশিনে পুরুষদের কাপড় কিভাবে দিব। তো যারা নতুন ওয়াশিং মেশিন কিনবেন চিন্তা করছেন, তো কিভাবে ধুতে হয় একটু দেখে আপনাদের আইডিয়া হয়ে যাবে ইনশাল্লাহ। সেজন্যই শেয়ার করা। তো আমি পুরুষদের কাপড়গুলো যদি এমনি শুধু ঢেলে দিই তাহলে এই কলারগুলোর ময়লা কিন্তু থেকে যায়। তো আমি একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সকালে। এখন আমি কলারগুলোকে ডলে ধুয়ে মানে ভালো করে কলারগুলোকে ঢলে বালতিতে রেখে তারপরে এখন দিয়ে দিচ্ছি ওয়াশিং মেশিনে। তো এইভাবে করলে আর হচ্ছে পুরুষদের কাপড়গুলো সবসময় আমরা রঙিন কাপড় থেকে আলাদা দিব, তাহলে একটা রঙ আর একটাতে লাগবে না। তো এইভাবে দিয়ে আমি এখন মেশিনটা চালিয়ে দিয়েছি। আর হচ্ছে এটা হলো আমার টয়লেট মানে ওয়াশরুমের এই টাইলসগুলোর কাছায় ভালো করে ফিনিশিং করে নাই, মানে হোয়াইট সিমেন্টের ইয়েগুলো মানে সাইডে সাইডে অনেক উঠানামা হয়ে আছে। তো দেখতে খুবই খারাপ লাগে আমার কাছে, মানে চোখে লাগে এরকম মনে হয়। হয়তো হঠাৎ কেউ আসলে বুঝবে না, কিন্তু আমার ভালো লাগতেছে না। তো এই কয়েকদিন থেকে করব আজকে একটু সুযোগ আছে, সময় আছে, এই জন্য আজকে এটা শুরু করলাম। তো আমি একটা পাতলা পুরনো চামচ দিয়ে এগুলোর কাঁচাগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে মানে এগুলো কিন্তু আলাদা, এই ভিতরের যে র্যাকের ভিতরে যে হোয়াইট সিমেন্ট থাকে সেগুলো তো থাকবেই, কিন্তু সাইডের যে অতিরিক্ত সাদা হোয়াইট সিমেন্ট লেগে আছে সেগুলো উঠিয়ে নিলে কিন্তু ভালো লাগবে। তো এই যে সাইডে এগুলো ওরা করে দেয়নি, আসলে এগুলো তো কোম্পানিরই করে দেওয়া উচিত ছিল। তো এগুলো আমি আকলিমা সহ আজকে আমার ওয়াশরুমটাতে এরকম, অন্যগুলো ঠিক আছে। তো এখন করে নিচ্ছি, এটাই শেয়ার করলাম। যাই হোক, এভাবে করলে আসলে সুবিধাই হয়। তারের সুবা এবং একটা চামচের সাহায্যে মোটামুটি করে নিয়েছি একটু সাবান পাউডার দিয়ে। তো এখন চলে আসলাম সব কিছু করে গোসল করে এখন রান্না করব। সেজন্য বেশি কিছু করব না। আমার গতকালকে আমি পোলাও আর মুরগি রান্না করেছি, সেটা শুধু দুপুরেই খাওয়া হয়েছে। মানে শুধু আমরা দুজনেই খেয়েছি, ওরা পরোটা মুরগি খেয়েছে, মানে মুরগির গোস্তের ঝোল। তো আর সব রয়ে গিয়েছে। তো এই জন্য আজকে পোলাও দিয়ে আমি ফ্রাইড রাইস করে নিচ্ছি দুপুরে, আর রাতে অন্য কিছু খাবো। পরোটা মানে রুটি পরোটা বানাবো এরকম চিন্তা আছে। তো কালকের মুরগির মাংস রয়ে গিয়েছে, আর হলো এখন আমি বুকের মাংসগুলো আমার ফ্রিজে ছিল, সেগুলো নামিয়ে আমি আদা রসুন দিব। এখন আমি তেল দিয়ে পেঁয়াজ টমেটোগুলোকে আগে ভেজে নিচ্ছি, তারপর অন্য কিছু দিব, অন্যগুলো দিব। এখন দিয়ে দিচ্ছি রসুন, সরি এখন দিয়েছি আদা। প্রথমে কিন্তু এই ফ্রাইড রাইস মানে চাইনিজ আইটেমে প্রথমে রসুন, তেলের ভিতরে রসুন দিতে হয়। তো সেটা ভেজে আমি পেঁয়াজ আর টমেটো দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ফ্রিজে রাখা আমার পেঁয়াজের পাতা রেখেছিলাম কুচি করে, সেটাই এখন একটু দিয়ে দিচ্ছি, একটু সবুজ মানে যেন থাকে সেজন্য। আর দিয়ে দিচ্ছি আমি 3-4টা কাঁচামরিচ। তো বাসি পোলাও দিয়ে আসলে ফ্রাইড রাইস বানালে এমনিতেই ভালো হয়, ভালো লাগে। তো আর বেশি মানে সবজি তো আমার ছেলেরা খেতে চায় না, ফ্রাইড রাইস হলে ওদের অনেক ভালো লাগে। তো এখন আমি এগুলোকে এক সাইডে রেখে আমার মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। আমি মুরগির মাংস আগে থেকে ম্যারিনেট করে রাখিনি, আজকে এইভাবে ছিল। তো এখন এক সাইডে দিয়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আদা রসুন তো আমি প্রথমেই দিয়েছি পরিমাণ মতো, সেজন্য এখন শুধু লবণ দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আসলে এগুলো রান্না হচ্ছে নিজের মনের মতো করে রান্না, একদম দোকানের মতো হয় না। ঘরের রান্না তোর ঘরের রান্নাই, সেটা যে একদম ইয়ের মতো হবে, রেস্টুরেন্টের মতো হবে এরকমও কিছু না। নিজের মতো করে যখন যেটা থাকে সেটা দিয়েই করা। তো আমি একটু ভেজে নিয়ে এখন সবজির সাথে আর একটু ভেজে এখন আর একটু
একটা হাঁসের ডিম এক সাইডে দিয়ে আমি সেটাকেও গুটে নিব। তো একটু লবণ আমি ডিমেও দিয়ে দিচ্ছি। আমি যেহেতু 4টা কাঁচামরিচ দিয়েছি এই জন্য আর আমি গুঁড়ো মরিচ দিব না, কাঁচামরিচের ঝালটাই আমার কাভার হয়ে যাবে। একটু তেল কম মনে হচ্ছে সেই জন্য আমি আবার সাইডে দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। এখন সব কিছুকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব একটু সয়া সস আর ওয়েস্টার সস। সয়া সসটা 1.5 টেবিল চামচের মতো দিয়েছি, আর ওয়েস্টার সসটা 1 টেবিল চামচের মতো দিয়েছি। তো এখন ভালো করে আমি এগুলোর সাথে মিক্স করে নেড়ে চেড়ে মিক্স করে তারপরে আমি রাইসটা দিয়ে দিব। এই যে হয়ে এসছে। এখন আমি রাইসটা দিয়ে দিচ্ছি। তো আমি এখন দুপুরে আমরা 4 জনের পরিমাণেই দিয়েছি, আরও রাইস কিন্তু আছে। তো দুপুরে শুধু খাবো সেই জন্যই দেওয়া। আর মুরগির মাংস আছে, সালাদ হবে, এই দিয়ে আজকে দুপুরের খাবার। তো আমি ভালো করে রাইসের সাথে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে দিব, তখন সুন্দরভাবে এই ভিতরে ঢুকবে রাইসের, খেতে ভালো লাগবে। উপর দিয়ে একটু 1 চিমটি বা আধা চামচ চিনি ছিটিয়ে দিব যেন স্বাদটা ব্যালেন্স হয়। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দুপুরে খাবো, আর এখন অন্য কাজ নেই। তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। তো যাচ্ছি হলো পূর্বাচল। তো মুনতাসির যাবে না, মুত্তাকি যাবে। তো এখন মুত্তাকি রেডি হয়ে যাচ্ছে, মুনতাসির বাসায় থাকবে, ও কিছুতেই যাবে না। আজকে ওর ভ্রমণ করতে ইচ্ছে করছে না এই আর কি। তো আমরা এখন যাচ্ছি পূর্বাচল। আসলে একটু ড্রাইভিং শিখে আমার মুত্তাকিও শিখবে, আমি একটু শিখবো অনেক দিন থেকে বলছি। তো এখন ওইদিকে গিয়ে একটু নিরিবিলি আছে জায়গা, ফাঁকা রাস্তা, সেজন্য ওইদিকে যাওয়া। আর এই তো এমনি ঘোরাঘুরি, আর যদি সুযোগ হয় ড্রাইভিং শিখে এটা করব। তো আমার হাজব্যান্ড ও অফিসে ছিল, ও এসে এখন আমাদের জন্য অপেক্ষা করছে। তো এখন আমরা যাচ্ছি পূর্বাচলের দিকে। এটা হলো রামপুরা রোড। তো একটু রাস্তা তো বিজি থাকেই সবসময়, বাংলাদেশের ঢাকার রোড তো সবারই জানা। তো যারা ঢাকার বাইরে থাকেন বা বিদেশ থাকেন, বাংলাদেশের বাইরে, বাংলাদেশের ঢাকার রোডগুলো, বাংলাদেশের ঢাকা একটু হলেও দেখা হয়, ভালোই লাগে। আসলে বের হলে মনটা ভালো লাগে, একটু প্রফুল্লতা আসে। বন্দি তো সারা বছরই আমরা ঘরেই থাকি, বিকেলবেলা একটু বের হলে ভালোই লাগে এই আর কি। তো মুনতাসির আসেনি, তার জন্য একটু টেনশনে আছি। ও কিছুতেই আসবে না, ও বাসায় থাকবে। এটা হলো রামপুরা রোড, অনেক সুন্দর একটা বিল্ডিং। এই যে খুবই সুন্দর আর্কিটেক্টস দিয়ে ওটা মডেল সুন্দর করে করেছে। বিল্ডিংটার ডিজাইনটা অনেক ভালো লেগেছে আমার। তো আমরা এখন পূর্বাচল চলে এসেছি। এটা পূর্বাচল রোড, ভিতরের দিকে এখন যাচ্ছি। এই যে খোলামেলা ভালোই লাগে, বসুন্ধরার পিছনের দিক এটা। এখানে রাস্তার পাশে কিন্তু অনেকগুলো নার্সারি আছে। আমি বলতেছি একটু গাছ নিব, দেখি যদি হয়, মানে আসার পথে সময় হয় তখন আমি গাছ নিতে পারি, দেখা যাক। তো এখন আমরা একদম পূর্বাচলের যে সাইড, মানে রোড করে সরকারের যেভাবে ডিজাইন করে রেখেছে সেদিকে বামে ভিতরের দিকে ঢুকে গেছি। এটা হলো গ্রাম টাইপ।
অনেকেই প্লট প্লট করে অনেক সবজি গাছগাছালি করে রেখেছেন সুন্দর। তো এটা একটা বাজারের মতোই দোকানপাট। তো এখানে আমরা এখন থামবো। এখানে অনেক কিছু দেখতে তাজা, মানে ভালোই লাগছে। কলা, তারপরে আনারস একদম জমিন থেকে উঠিয়ে আনা। তো এখন আমার হাজব্যান্ড বললো থামো, আমরা এখন একটু নামি এখানে। আমরা বেরিয়েছি 4:30টায়। এখন এই তো আধা ঘন্টা 1.5 ঘন্টা হয়েছে। বেশি সময় আসলে এমনি ধীরে ধীরে হলেও গাড়ি মানে চলেছে, থামেনি, যার কারণে অল্প সময় চলে এসেছি। তো এই যে খুবই তাজা, একদম ফ্রেশ সব কিছুই। ভালোই লাগে আসলে এইসব মানে গ্রামের এই ফল পাকড়াগুলো দেখতে। তো এখন আমার হাজব্যান্ড সব কিছু দাম জিজ্ঞেস করছে কোনটা কত। আসলে এইসব জায়গায় বড় লোকেরাই আসেন, ওরাও জানে। তো সেই হিসাবে একটু দামটা অনেক বেশি। তো আমরা যা যা নিয়েছি ইনশাল্লাহ বাসায় গিয়ে দেখাবো। তো এখন আমার মুত্তা গিয়ে প্রথম ড্রাইভিং সিটে বসেছে। ইনশাল্লাহ চেষ্টা করলে তো অবশ্যই পারবে। তো আস্তে 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 চালাবে, ড্রাইভার পাশে, আমরা পিছনে আছি একটু একটু করে শেখানোর জন্য। আসলে ওরা তেমন একটা, এক এক ছেলেরা আছে অনেক মানে চঞ্চল, যার কারণে নিজে নিজেই করে। আমার ফাহাদ অবশ্য লুকাই লুকাই একটু একটু করে শিখে ফেলেছে। তো এমনিতেই মানে গাড়ি নিয়ে লুকিয়ে বেরিয়ে যাওয়া, তারপর অনেক ছেলেরা আমি দেখেছি এরকম করে। আমার ছেলেরাও এরকম না, যখন যেটা নিষেধ করব সেটা করবে না। তো এখন আমরা নিয়ে এসে নিজেরা দেখে, চোখের সামনে রেখে করতেছি, যার কারণে নিজের মনের একটা টেনশন মুক্ত। তো ড্রাইভার এখন একটু একটু করে চালিয়ে দেখাচ্ছে কোনটা কী করতে হবে। তো আমিও একটু একটু শিখবো। আসলে অনেক দিন থেকেই ইচ্ছা ড্রাইভিং শেখা। আসলে বাংলাদেশে তো হয় না, কারণ একটা গাড়ি পার্কিং করে রেখে গেলেই কিন্তু এটার লুকিং গ্লাস থাকবে না, এরকম অবস্থা। ড্রাইভাররা পাহারা দিয়েও অনেক সময় রাখতে পারে না গাড়ির। তো এই কারণে আবার হচ্ছে যে জ্যাম, রাস্তাঘাট, আমরা মহিলারা চালাতে গেলে অনেক প্রবলেম আসলে দেখা দেয়। তারপরেও অনেকেই আবার এখন দেখছি অনেকেই চালান। তারপরেও আমার মনের একটা শখ, শিখবো ইনশাল্লাহ। তো আমরা এখন মুত্তাকি একটু করে শিখে এখন আমরা, যেহেতু সন্ধ্যা হয়ে যাবে, এখন আবার বেরিয়ে গিয়েছি। এখন হলো এটা হলো পূর্বাচলের যে বাজার, সেই বাজারে চলে এসেছি। এখানে অনেক কিছু বিক্রি করে, বা আমি আমার আরেকটা ব্লগে দেখিয়েছি, পূর্বাচলের বাজারের ব্লগ আছে আমার চ্যানেলে, সেখানে অনেক দেখিয়েছি, অনেক কিছু নিয়েছি বাজার এখান থেকে, সেটা দেখিয়েছি। এগুলো হলো মিষ্টি, তখনও আমরা মিষ্টি নিয়েছিলাম। তো ওরা অনেক রিকোয়েস্ট করে করে খাওয়ায়, মানে বলে যে কোনো দাবি থাকবে না, খান, অসুবিধা নেই, মানে খেতে না চাইলেও সব ধরনের মিষ্টি খাওয়ায়। তো যাই হোক, ওরা ওদের টেস্ট দেখানোর জন্য, বিক্রি করার জন্য ওরা খাওয়ায়। যাই হোক, আমরা যা নিয়েছি বাসায় গিয়ে দেখাবো। এখন বাসায় চলে যাচ্ছি, মাগরিবের নামাজ এখানে আমার হাজব্যান্ড সহ ওরা পড়েছে। তো এখন আমরা বাসার দিকে যাচ্ছি। বাসায় মুনতাসির একা, একটু টেনশানে আছি। আমার ছোটো ভাইকে দিয়ে খবর নিয়েছি। তো এই যে একটা কলার ছড়া এনেছি। এগুলো কিন্তু বাংলা কলা, মানে দেশি গ্রামের বাড়ির কলা। আর হলো এই যে স্পঞ্জ মিষ্টি, মানে স্পঞ্জ না, এটা রসমালাই টাইপের যে মিষ্টিগুলো, সেগুলো চানা। আমি বেশি আনিনি, আসলে বেশি আনলে অনেক সময় থেকে যায়, নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে যায়। এখন আমি কিছু সবজি এনেছি, অনেক ফ্রেশ তাজা সবজি, আসলে দেখলেই লোভ লাগে। এমনিতে আসলে আমরা আমাদের এই শহরে যে বাজারগুলো, সেগুলোর তুলনায় ওখানে কিন্তু অনেক বেশি দাম। তারপরেও একদম ফ্রেশ, দেখতে ভালো লাগে, লোভ লাগে, এই জন্যই কেনা। এটা হলো পাঁচমিশালি শাকগুলো, মানে এই যে বাড়ির পাশে যে ইয়েতে হয় সেগুলো আর কি। আর এটা হলো ডাঁটা শাক এনেছি, একদম নরম কচি। আর হলো ঢেঁড়স, ওখানে কিন্তু ঢেঁড়স 110 টাকা, 100 টাকা কেজি। আর হচ্ছে কাঁকরোল 150 টাকা কেজি, মানে
অনেক বেশি বেশি তুলনামূলক। তো যাই হোক একটু একটু এনেছি, যতটুকু লাগবে, বেশি কিছু আনিনি। আর হলো এই যে কুমড়া একটা এনেছে, তা আমার হাজব্যান্ড নিয়েছে, আর হলো আনারস, পেঁপে। তো এই তো এইটুকুই বাজার নিয়েছি। আই হোপ আপনাদের আজকের ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।